বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দৃশ্যপট এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে পরপর বিভিন্ন দেশে সরকারের পতন, শীর্ষ নেতাদের পলায়ন এবং জনগণের রাজপথে নেমে আসার দৃশ্য যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। গত বছর বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন একটি ভয়াবহ গণজাগরণে রূপ নেয়, তখন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়তে বাধ্য হন। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এবার নেপালেও প্রায় একই চিত্র দেখা গেল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে কয়েকজন মন্ত্রী ও পরিবারের সদস্যসহ হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়েছে। নেপালের এই বিক্ষোভ প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে শুরু হলেও তা মুহূর্তেই ভিন্ন মাত্রা পায়। দুর্নীতি, বেকারত্ব এবং সরকারি অদক্ষতার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ একযোগে বিস্ফোরিত হয়। বিক্ষুব্ধ জনতা অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করে। মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি অলির নিজের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। নেপালের কংগ্রেস কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়। প্রভাবশালী মাওবাদী নেতা প্রচণ্ডের বাড়িতেও হামলা করা হয়। অর্থাৎ এই প্রতিবাদ শুধু সরকার বিরোধী ছিল না, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের চরম হতাশা ও অনাস্থার প্রতিফলন ছিল। এই পরিস্থিতি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সাথেও দারুণভাবে মিলে যায়। কোটা সংস্কারের মতো একটি নির্দিষ্ট ইস্যু থেকে শুরু হওয়া ছাত্র ও তরুণদের আন্দোলন ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক গণ অভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারায় এবং তিনি নিজেও জীবন ভয়ে দেশ ত্যাগ করেন। এর আগেও আমরা শ্রীলঙ্কায় দেখেছি কিভাবে একটি ভয়াবহ অর্থনৈতিক সংকট, মাত্রাতিরিক্ত ঋণ এবং জনগণের মূল্যবোধের অবক্ষয় রাজাপাকসে পরিবারের মতো শক্তিশালী রাজনৈতিক রাজবংশেরও পতন ঘটায়। জনগণ প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে উৎসবে মেতে ওঠে, যা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের ঘটনাবলিতে একটি বড় মিল খুঁজে পাওয়া যায়। সব ক্ষেত্রেই জনগণ কোনো নির্দিষ্ট নেতা ছাড়াই রাস্তায় নেমে এসেছে। আন্দোলন দমনের যত চেষ্টা করা হয়েছে তা ততই শক্তিশালী হয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ যখন বিদ্রোহ করে, তখন তাদের দমন করা সহজ নয়। এই প্রেক্ষাপটে ভারতের বর্তমান পরিস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ সম্প্রতি বিহার রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশী শিক্ষার্থী রাজপথে নেমে এসেছেন। শিক্ষক নিয়োগ পরীক্ষায় শূন্যপদ কমানোর প্রতিবাদে তারা পাটনা কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে অগ্রসর হয়ে ডাকবাংলা স্কোয়ারে গিয়ে পৌঁছায়। এতে রাজধানীর মূল সড়কগুলো অচল হয়ে পড়ে। এই দৃশ্যটি দেখতে ঠিক বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং নেপালের সাম্প্রতিক আন্দোলনের মতোই, যেখানে মূল সমস্যা ছিল চাকরি, দুর্নীতি এবং বৈষম্য। তবে ভারত আগেও একাধিক গণবিক্ষোভের মুখোমুখি হয়েছে। কৃষক আন্দোলন এর সবচেয়ে বড় উদাহরণ। মোদী সরকার কর্তৃক আনা 3টি বিতর্কিত কৃষি আইন কৃষকদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। দিল্লির চারপাশে হাজার হাজার কৃষক 1 বছর ধরে অবস্থান ধর্মঘট চালিয়েছেন। সরকার প্রথমে আন্দোলন দমনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত কৃষকদের ঐক্যের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। আইনগুলো বাতিল করা হয়, যা ছিল একটি বিরল ঘটনা। এছাড়াও 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারত জুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। শাহিনবাগ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। সেখানে মুসলিম, হিন্দু, শিখ সহ সব ধর্মের মানুষ একজোট হয়েছিল। সরকারের কঠোর দমননীতি সত্ত্বেও আন্দোলন পুরোপুরি দমন করা যায়নি। আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া হয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ভারতীয় সমাজে একবার জনরোষ সংঘটিত রূপ নিলে তা সরকারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। ভারতের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যুব বেকারত্ব। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছে, কিন্তু তাদের জন্য যথেষ্ট কর্মসংস্থান নেই। অন্যদিকে যারা চাকরি পাচ্ছে, তাদের মধ্যে বেতনের বৈষম্য ক্রমশ বাড়ছে। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা জমা হচ্ছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। দক্ষিণ এশিয়ার গণ অভ্যুত্থানের আরেকটি বৈশিষ্ট্য হল তা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন বাংলাদেশি শিক্ষার্থীরা ফেসবুক এবং টুইটার ব্যবহার করে আন্দোলনের সংগঠন গড়ে তুলেছে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি হওয়ায় আন্দোলন আরও তীব্র হয়েছে। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আরও ব্যাপক, তাই জনগণের ক্ষোভ যদি আরও বাড়ে, তাহলে তা অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতের একটা বাড়তি সুবিধা হলো এর দামপ্রতিক কাঠামো এখনও বেশ মজবুত। বিরোধী দলগুলো তুলনামূলকভাবে সক্রিয় এবং আদালত ও গণমাধ্যম এখনও কিছুটা স্বাধীন। এর ফলে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি হঠাৎ করে নাও ঘটতে পারে। তবে এর মানে এই নয় যে এটি অসম্ভব।
ইতিহাস বলে একবার তরুণরা বিদ্রোহ করলে কোনো শক্তিই তাদের থামাতে পারে না। বাংলাদেশের শেখ হাসিনা এবং নেপালের কেপি ওলির পরিণতি দক্ষিণ এশিয়ার শাসকদের জন্য একটি বড় সতর্কবার্তা। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তারা জনগণের ক্ষোভ সামলাতে পারেননি। একই সাথে এটি একটি নতুন প্রজন্মের আগমনকে নির্দেশ করে, যারা রাজনীতির পুরনো নিয়মকানুন আর মেনে নিতে রাজি নয়। যদি বিহারের আন্দোলন ভারতে বড় আকার ধারণ করে, তাহলে তা সহজের উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ছড়িয়ে পড়তে পারে। অর্থনৈতিক বৈষম্য, চাকরির সংকট এবং শিক্ষার্থীদের হতাশা, এই তিনটি ইস্যু আগামী দিনে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর একবার তা গণ আন্দোলনের রূপ নিলে বাংলাদেশ এবং নেপালের মতো ভারতেও ক্ষমতার পরিবর্তন অসম্ভব হবে না। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি একটি নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে। গণজাগরণ আর কোনো একটি দেশে সীমাবদ্ধ নয়, বরং তা এক দেশ থেকে অন্য দেশে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে। আর এই ঢেউ যে কোনো সময় ভারতীয় ভূখণ্ডে আঘাত আনতে পারে। তাই বলা যায়, দক্ষিণ এশিয়ার রাজনীতি একটি অগ্নিগর্ভ সময়ের দিকে এগোচ্ছে, যেখানে শাসকের ভাগ্য নির্ধারিত হবে রাস্তায় নেমে আসা সাধারণ মানুষের হাতে।